নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নরেন্দ্র মোদী ও অমিত শাহের সিবিআই কে একেবারে গুনে গুনে 5 গোল দিয়ে দিলেন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ। কারণটা কি সেটা আপনাদের আসছি। এবং পাশাপাশি আমাদের যে অভয়া কাণ্ডে যে সিবিআই তদন্ত হয়েছিল, সেই সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে যারা পিটিশন করেছিলেন তার মধ্যে অন্যতম পিটিশনার ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানে এই অভয়া কাণ্ডে হচ্ছে সিবিআই তদন্তের জন্য সিবিআই চেয়ে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। তো সেই শুভেন্দু অধিকারী কি সিবিআই এর উপর অনাস্থা যা প্রকাশ করলেন, এরকম একটা প্রশ্ন দেখা দিচ্ছে মানে গত কয়েকদিনের যে ঘটনার প্রেক্ষিতে। এবং পাশাপাশি কিভাবে হচ্ছে সিবিআই যেটা পারলো না সেটা শুভেন্দু অধিকারীর পুলিশ একেবারে 6 দিনের মধ্যে করে দেখিয়ে দিল। সেই নিয়ে আজকে আমার প্রতিবেদন, সেই নিয়ে আমি থাম্বনেল এবং টাইটেল করেছি। আসবো বিস্তারিত, এবং তার আগে আমি দর্শকদের কাছে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তার একটু আমি উৎসাহিত হই। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে কেন বললাম যে সিবিআই কে 5 গোল দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর পুলিশ। সেটা হলো যে আপনারা জানেন যে অভয়া কাণ্ডের একেবারে শুরু থেকে প্রায় 5 দিনের মাথায় 2024-এর 9ই আগস্ট অভয়ার দেহ পাওয়া গেছিল, মানে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজিকর হাসপাতালে। তো সেখানে তার 5 দিনের মাথায় হাইকোর্টের নির্দেশে সিবিআই সেই তদন্তভার নেয়। তো তারপরে যেটা হয়েছে, কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কেই হচ্ছে চার্জশিট করে সিবিআই। তারপরে সঞ্জয় রায়ের আমরণ কারাবাসের সাজা শুনিয়েছে ট্রায়াল কোর্ট, মানে শিয়ালদা কোর্ট। তো তারপর যেটা হয়েছিল যে অভয়ের মা বাবা তারা হচ্ছে হাইকোর্টে আবেদন করেছিলেন, যে মামলা এখন ডিভিশন বেঞ্চে রয়েছে, তারা সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তো সেই মামলায় হচ্ছে এখন চলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো সেখানে সিবিআই তদন্ত নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের বিচারপতিরা। এবং মে মাসে তারা যে বেঞ্চ হচ্ছে অর্ডার দিয়েছিল সিবিআই কে যে একটা সিট গঠন করে হচ্ছে এই মামলার নতুন ভাবে তদন্ত করতে হবে। একজন মিনিমাম ডিআইজি র্যাঙ্কের অফিসারকে রেখে হচ্ছে এই সিট গঠন করতে হবে এবং নতুন করে তদন্ত করতে হবে। এবং তদন্তের রূপরেখাও হাইকোর্ট বলে দিয়েছিল যে ঘটনার আগের দিন রাতে অভয়া তার যে সহপাঠীদের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে যে ডিনার করেছিলেন, মানে খাওয়া দাওয়া রাতের, সেইটা সময় থেকে একদম হচ্ছে শ্মশানে তার দাহ কার্য শেষ হওয়া পর্যন্ত পুরো ঘটনার তদন্ত করতে হবে। তো সিবিআই সেই ঘটনার তদন্ত করছে। কিন্তু যেটা দেখা গেল যে গত রবিবার 9ই আগস্টে অভয়ার ওই মৃত্যু দিনে যে পানিহাটিতে স্মরণ সভা ছিল, তো সেই স্মরণ সভাতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যারা এই পানিহাটিতে শ্মশানে হচ্ছে অভয়ার মৃতদেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, লক্ষ্যটা ছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সেখানকার হচ্ছে অভয়ার প্রতিবেশী যে সঞ্জীব মুখোপাধ্যায় এবং পুরো প্রতিনিধি সোমনাথ দে, তাদের দিকেই, যে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না এবং পুলিশি তদন্ত হবে যে তারা তড়িঘড়ি কেন হচ্ছে মৃতদেহ সৎকার করে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী বলার পরেই কিন্তু হচ্ছে পরের দিন অভয়ার বাবা খড়দা থানায় হচ্ছে এই ব্যাপারে অভিযোগ দায়ের করেন এবং এফআইআর ড্র হয়। তারপর পুলিশ হচ্ছে এই 3জনকে খোঁজা শুরু করে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুরী থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে। সেদিন রাতে যে খড়দা এলাকা থেকেই সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমনাথ এখনো ধরা পড়েনি। তো যেটা বলছি সেটা হলো যে যখন হাইকোর্ট এই অর্ডারটা দেয় সিবিআই কে যে অভয়া তদন্ত নতুন করে শুরু করতে হবে এবং হচ্ছে আগের দিন রাত থেকে পরের দিন একদম দাহ কার্য পর্যন্ত, সেই সময় সিবিআই কিন্তু সেই আদেশ পেয়ে সিবিআই সিট গঠন করে কিন্তু পানিহাটি শ্মশানে যেখানে অভয়াকে সৎকার করা হয়েছিল তার মৃতদেহ, সেখানে কিন্তু কর্মী এবং ইনচার্জ যারা তাদের সঙ্গে কথা বলেছিলেন। তখন কিন্তু তারা ইনচার্জ যারা ছিলেন শ্মশানে তারা বলেছিলেন যে যেদিন দাহ করা হয়েছিল সেদিন কিন্তু অভয়ের পরিবারের তরফ থেকে কোনো রকম কোনো আপত্তি কিছু করা হয়নি, কোনো অভিযোগ করা হয়নি যে তাদের মেয়ের হচ্ছে মৃতদেহ তড়িঘড়ি হচ্ছে দাহ করে দিচ্ছে বা দাহ করা হচ্ছে তাদের সম্মতি ছাড়াই। তো সেটা সংবাদ মাধ্যমে খবরও হয়েছিল। তো এইটা হয়ে যাওয়ার পরে সিবিআই তদন্ত যেমন চলছে তার মাঝখানে হচ্ছে শুভেন্দু অধিকারী পুলিশকে ঢুকিয়ে দিলেন গত 9ই আগস্ট এবং তিনি নির্দেশ দিলেন পুলিশ এফআইআর করে যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করলেন। তো শুক্রবার দিন হচ্ছে
তাদের যখন নির্মল ঘোষকে যে ব্যারাকপুর আদালতে তোলা হয়, তো ব্যারাকপুর আদালতে যে নিয়ে যাওয়ার পর থানা থেকে বার করার সময় যে নির্মল ঘোষের বিরুদ্ধে প্রচুর লোকজন, অনেক বিজেপি সমর্থকরাও ছিলেন, তারা হচ্ছে ডিম ছোড়া চোরচোর স্লোগানে সব দিয়েছেন। তো নির্মল ঘোষকে বাঁচাতে পুলিশ হেলমেট পরিয়ে তাকে ভ্যানে তুলেছিল আদালতে নিয়ে যাওয়ার পথে, এবং আদালতে অনেক বিক্ষোভ টিক্ষোভ হয়েছে। এছাড়া বৃহস্পতিবার যখন নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে বলে খবর আসে, তখন হচ্ছে পুরী থেকে গ্রেপ্তার হয়েছে, তখন বিজেপি সমর্থকরা ঢোল টোল বাজিয়েছিল, নির্মল ঘোষের ছবিতে জুতোর মালা দিয়ে তারা সেলিব্রেশন করে, মিষ্টি খাওয়া খাই হয়, রসগোল্লা খাওয়ানো হয়েছিল, এসবগুলো হয়েছে। তো শুক্রবার যেটা হয়েছিল, আদালতে তোলার পরে হচ্ছে প্রথমে যেটা জানা গিয়েছিল যে নির্মল ঘোষকে একটি লটারি টিকিট প্রতারণার মামলা, মানে একজনের থেকে লটারি টিকিট কিনে নেওয়ার অভিযোগে সেই মামলায় হচ্ছে তাকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে, এবং অভয়ার যে মৃতদেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়ার যে অভিযোগ, সেটার ব্যাপারে শোন অ্যারেস্ট করা হয়েছে। তো যে নির্মল ঘোষের আইনজীবী জানিয়েছিলেন যে নির্মল ঘোষকে ওই লটারি প্রতারণার মামলাতে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত 8 দিনের, আর অভয়ার দেহ সৎকারের যে মামলা, সেটাতে তার জামিন হয়ে গিয়েছে, কারণ পুলিশ হচ্ছে জামিনযোগ্য ধারাতেই হচ্ছে সেই মামলাটা করেছিল, সেই যে ধারাগুলো দিয়েছিল, তার ফলে জামিন হয়েছে। শুধু না, পুলিশ হচ্ছে কোনো আপত্তিও করেনি, পিপিও কোনো আপত্তি করেনি, মানে সরকারি আইনজীবী। তো নির্মল ঘোষের আইনজীবী কি বলেছিলেন যে শুক্রবার দিন, আমি আপনাদের একটু শুনিয়ে দেবো, শুনুন তার কথা। নির্মল ঘোষকে আনা হয়েছে লটারি সংক্রান্ত যে মামলায় হয়েছিল, ওনাকে অ্যাকিউজ করা হয়েছিল, ওই কেসেই ওনাকে আজকে প্লেস করা হয়েছে। আর তার সাথে সোন অ্যারেস্ট করা হয়েছে অভয়ের মামলায়, যে কেসে অলরেডি পিপি সাহেবও আজকে অবজেকশন দেননি, ওই কেসে বেল অ্যালাউ হয়ে গেছে। আর বাকি রয়েছে, কারণ আমি বেল পিটিশন জমা করেছি ওটাতে অলরেডি, আর 344 বলে আরেকটা এক্সটর্শনের কেস আছে, ওটা তো আমি করে দিয়েছি, ওনাকে বেল পিটিশন জমা দিয়ে দিয়েছি। আমি সাবমিট করেছি, পুলিশ কোনো কিছুই সাবমিট করেনি। অভয়ের মামলা বেসলেস মামলা। তার কারণ হচ্ছে এই মামলা একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পেন্ডিং রয়েছে, ডিউরিং পেন্ডেন্সি বিফোর ওয়ান ইনভেস্টিগেটিং এজেন্সি, and pursuant to the direction of division bench, police cannot intervene and police cannot take us home another proceeding by the state police agency. তিলোত্তমার মামলায় কি জামিন পেলেন? কেন, কি গ্রাউন্ডে? সমস্ত সেকশনই তো অ্যাভেলেবেল। আপনার কি বক্তব্য ছিল একটু যদি বলেন। আমার বক্তব্য একটাই, সেম কেস, একটা কেস এক জায়গায় পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা রিওপেন করা যায় না। একটা জায়গায় যদি সেটা তবু কনক্লুড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুপিরিয়র কোর্টের পারমিশন নিয়ে সেই কেসটাকে রিওপেন করা যায়। আর এখানে তো কেসটা পেন্ডিং পার্সুয়েন্ট টু ডিভিশন বেঞ্চ অর্ডার বাই এসআইটি, ওটাতে এসআইটি গঠন হয়েছে। এসআইটি অলরেডি নির্মলবাবুকে ডেকেছেন বাই নোটিশ, নির্মলবাবু গেছেন, গিয়ে ওনাকে স্টেটমেন্ট দিয়ে এসছেন ওনাদেরকে। সরকারি আইনজীবীর বক্তব্য কি ছিল এই তিলোত্তমা সংক্রান্ত মামলায় ওনারা কিছুই অবজেকশন দেননি। বলেছেন একটু যদি বলেন। উনি কোনো অবজেকশন দেননি, বলছি তো। হেফাজতে চেয়েছিল কি? না, কারণ এটাতে উনি হেফাজতে চাইতেই পারেন না, কারণ জামিনযোগ্য। হ্যাঁ, সমস্ত সেকশনস গুলোই জামিনযোগ্য। আপনারা শুনলেন তো। তারপরে যেটা হচ্ছে, মুহূর্তের মধ্যে খবর হয়ে গেল যে মৃতদেহ সৎকারের যে বিষয়টা, সেই বিষয় হচ্ছে নির্মল ঘোষদের জামিন হয়ে গেছে, এবং অন্য মামলাতে তাদের 8 দিনের পুলিশি হেফাজত হয়েছে, এবং একই সঙ্গে সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে তোলাবাজির মামলায় তাকে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। কিন্তু পরে জানা গেল যে না, অভয়ের মৃতদেহ সৎকারের ঘটনাতে, তড়িঘড়ি সৎকার করে লোপাটের ঘটনাতে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় হচ্ছে 14 দিনের জেল হেফাজত হয়েছে। সেটা বিষয়টা কি না, ওই দিনই যেটা আমাদের সরকারি কৌশলী সরকারি আইনজীবী যেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, যদুনাথ ঘোষ সরকারি আইনজীবী, তিনি জানান যে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার মামলায় নির্যাতিতার বাবা এদিন আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই রিপোর্ট দেখে বিচারক দুজনকে জেল হেফাজত দিয়েছেন, মানে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। প্রথমে হচ্ছে নির্মল ঘোষের আইনজীবী বললেন যে তাদের জামিন হয়ে গেছে ওই মামলাটাতে, অন্য মামলাতে তাদের পুলিশ হেফাজত হয়েছে। পরবর্তীকালে যেটা জানা গেল যে না, ওই অভয়ের বাবা শেখর কি বলে দেবনাথ, তিনি ওই দিন 164 করেছেন, তার আগে যেটা সিআরপিসিতে ছিল, গোপন জবানবন্দি দিয়েছেন বিচারকের কাছে। সেইটা রিপোর্ট দেখে এসিজেএম তিনি হচ্ছেন 14 দিনের জেল হেফাজত দিয়েছে। সভাপতি হচ্ছে সবাই খুশি।
শুভেন্দু অধিকারী খুশি, তিনি পুলিশকে সাধুবাদ দিয়েছেন। কি বলে যে ইয়েতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, খড়দা থানা পুলিশ আধিকারিকদের তিনি বলেছেন যে খুব সুন্দর তারা কাজ করেছেন, এবং অভয়ের বাবা ও সঞ্জীব মুখার্জি তাদের হচ্ছে মৃতদেহ সৎকার দ্রুত সৎকার করে ফেলা এবং প্রমাণ লোপাটের ঘটনায় তাদের জেলে হেফাজত হয়েছে। আর শুভেন্দু অধিকারী বাহবা দিয়েছেন, পিঠ চাপড়ে দিয়েছেন পুলিশকে। তো এখানে অনেকেই বলতে পারেন যে সিবিআই যেটা পারেনি সেটা পুলিশ করে ফেলেছে, কারণ এই সিবিআই যখন হাইকোর্ট বলেছিল যে একেবারে মৃত্যুর আগে রাত থেকে একদম মৃতদেহ সৎকার পর্যন্ত তদন্ত করে দেখবে সিবিআই, তখন সিবিআই কিন্তু এই নির্মল ঘোষকে 3 বার হচ্ছে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে দীর্ঘক্ষণ, কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেনি। অনেকেই বলছে সিবিআই ডেকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছে নির্মল ঘোষকে, অথচ তারা মৃতদেহ সৎকারের ব্যাপারে সঞ্জীব কি বলে নির্মল ঘোষকে তারা গ্রেপ্তার করলো না। কিন্তু পুলিশ শুভেন্দু অধিকারী মুখ দিয়ে বলার পরে 5 দিনের মাথায় নির্মল ঘোষকে গ্রেপ্তার করলো, এবং পরবর্তীকালে প্রথমে জামিন হলো, তার পরবর্তীকালে গোপন জবানবন্দি পর্ব সেরে নিয়ে সেখানে বিচারক জেলে হেফাজতের নির্দেশ দিল। তারপরে সিবিআই কে 5টা গোল মেরে দিল একেবারে, যে একেবারে পুলিশ বলে বলে মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সিবিআই গোল খেয়ে গেল। এখন জানি না যে নির্মল ঘোষের আইনজীবী প্রশ্ন তুলেছেন যে যেটা করেছে যে কলকাতা হাইকোর্টের তিনি বলেছেন কলকাতা হাইকোর্টে পর্যবেক্ষণে সিবিআই বিশেষ তদন্তকারী দল পুনরায় তদন্ত করছে, তাতে শেষকৃত্যের বিষয়টিও আছে, সেখানে নতুন করে রাজ্য পুলিশ কিভাবে তদন্ত করছে তা নিয়ে হাইকোর্টে তারা মামলা করবেন। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে একটা এজেন্সি যখন তদন্ত করছে, আমাদের এখানে বিএনএসএস বলুন বা আগে সিআরপিসি যেটা ছিল, যেটা ফৌজদারি কার্যবিধি যেটা থাকে, সেখানে সাধারণত হচ্ছে কোনো এজেন্সি তদন্ত করলে তার তদন্তের পরিধি যেটা থাকে, সেই সময় অন্য কোনো এজেন্সি নর্মালি তদন্ত করতে পারে না, এটাই হচ্ছে নিয়ম বা এটাই দস্তুর। তো সেখানে দাঁড়িয়ে সিবিআই যে তদন্তটা করছে, সেখানে পুলিশ কিভাবে ঢুকে গেল আরেকটা পোর্শনে তদন্তে, এটা সম্ভব কিনা, সিবিআই এবার কি জবাব দেবে যে হাইকোর্টকে যে আমরা তদন্ত করছিলাম, তার মাঝখানে খড়দা থানা ঢুকে গেছে, ঢুকে তারা যে এই ঘটনায় মৃতদেহ তড়িঘড়ি সৎকারের বিষয়টার মধ্যে ঢুকে গিয়ে তিনজনের বিরুদ্ধে এফআইআর করে 2জনকে অ্যারেস্ট করে দিয়েছে। যাই না, এই প্রশ্ন উঠতে পারে হাইকোর্টে, আমি সেটাই বলছি, সেটা নিশ্চিতভাবে পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে জবাব দেবে যদি সিবিআই এই প্রশ্ন তোলে, বা হাইকোর্টে যদি এরা যায়, নির্মল ঘোষের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় যেভাবে সম্ভব কিনা, সিবিআই যেখানে তদন্ত করছে তারা গ্রেপ্তার করেনি, হচ্ছে পুলিশ এসে গ্রেপ্তার করে নিল, এটা পুলিশের ব্যাপার। তো অনেকেই যেটা বলছেন যে মৃতদেহ তড়িঘড়ি সৎকারের বিষয় হচ্ছে যেটা বলা হচ্ছে, সেটা আমি তদন্তকারী আধিকারিক কলকাতা পুলিশের যারা অভয় তদন্ত প্রথম দিন থেকে করেছিলেন, প্রথম 4 দিন যখন পুলিশের হাতে ছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে মৃতদেহ সৎকারের বিষয়টা এখানে ঠিক নয়, কারণ হচ্ছে তখনই হচ্ছে মৃতদেহ প্রিজার্ভ করা হয় যখন পোস্টমর্টেম করে ফাইন্ডিংসটা ব্যাপারে অটোপসি সার্জনরা ক্লিয়ার হতে না পারে যে মৃত্যুটা কিভাবে হয়েছে, অস্বাভাবিক মৃত্যু কিন্তু খুন হয়েছে না আত্মহত্যা করেছে, এই নিয়ে যখন সন্দেহ থাকে, তখন অনেক সময় দ্বিতীয়বার হয়, কোনো সময় আদালতের নির্দেশে হয় যে প্রথমে আত্মহত্যা বলেছিল, ভালো করে দেখো যে সেটা খুন কিনা। তো অভয়ের ক্ষেত্রে তো খুন এবং ধর্ষণের ফাইন্ডিংস দিয়েই দিয়েছেন অটোপসি সার্জন, যারা ফরেনসিক মেডিসিনে যারা যে 3 জন বিশেষজ্ঞ করেছিলেন ময়নাতদন্ত। এর থেকে বেশি কিছু কি হবে? একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে এর থেকে আর কি গুরুতর বেরোবে, ফাইন্ডিংস বেরোবে? তাদের পরিষ্কার কথা। এবং শুধু তাই না, যে অভয়ের যখন ময়নাতদন্ত হয়, তখন হচ্ছে জুনিয়র ডাক্তারদের 5 প্রতিনিধি তারা হচ্ছে বলেছিলেন যে সাক্ষী হিসাবে তারা ময়নাতদন্তে হাজির থাকবেন। সেই 5 জন তারা হাজির ছিলেন, হাজির থেকে তারা স্যাটিসফাইড বলে হচ্ছে সই করে দিয়ে চলে এসছে, সেনতিও বাইরে চলে এসছে। তখন বলছেন যে তারা জুনিয়র ডাক্তাররা তারা ছিলেন সেখানে যে সাক্ষী হিসাবে, তারা দেখে তারা সন্তুষ্ট বলে নিজেরা সই করে দিয়ে এসছেন। তারপরে সেই মৃতদেহ আর নতুন করে কি ময়নাতদন্ত হবে, বা সেই মৃতদেহ আর 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে পুড়িয়ে দেওয়াতে কি ফারাক আছে আমরা জানি না, এইসব তদন্তকারীরা বলছেন। এখন জানি না, সবটাই হচ্ছে এখন চলছে আমাদের এখানে যা আইন বা যা ব্যবস্থা বা যা পদ্ধতিতে পুলিশ তদন্ত করছে। তবে ভবিষ্যতে যদি নির্মল ঘোষরা হচ্ছে হাইকোর্টে যায়, যেরকম ব্যাপার হচ্ছে পুলিশ কি করে এই তদন্তের মধ্যে ঢুকলো সিবিআই তদন্তে, আর সিবিআই বা হাইকোর্টে কি বলবে, তাদের তদন্তের মাঝখানে পুলিশ ঢুকে পড়েছে, তাদের বক্তব্য কি জানাবে, সেগুলো তো ভবিষ্যতের বিষয়, আমি জানি না। তবে এটা বলা যায় যে
নরেন্দ্র মোদী অমিত শাহের সিবিআই কে শুভেন্দু অধিকারী পুলিশ হচ্ছে 5 গোল দিয়ে দিয়েছে এবং সিবিআই তদন্তের জন্য শুভেন্দু অধিকারী আবেদন করেছিলেন। সেই সিবিআই এর উপর নিশ্চয়ই তার অনাস্থা জেগেছে, সেই জন্য নিজেই তিনি পুলিশ দিয়ে হচ্ছে 3 জনের বিরুদ্ধে এফআইআর করিয়ে হচ্ছে তিনি নির্দেশ দিলেন, তারপরে এফআইআর হলো, অ্যারেস্ট করে দিল। যাই না শুভেন্দু অধিকারী অনাস্থার কথাটা প্রকাশ্যে বলবেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।